চ্যানেলে স্বাগত। আজ আমরা একটা প্রায় কিংবদন্তির মতো বিমান নিয়ে কথা বলবো। B2 স্পিরিট বোমারু বিমান। হ্যাঁ, যেটা দেখতে বিশাল, প্রায় একটা ফুটবল মাঠের সমান। অথচ শত্রুর রাডারে নাকি ধরা পড়ে একদম একটা মাছির মতো। এটা কিভাবে সম্ভব? সেটাই তো মজার ব্যাপার। তো আমাদের কাছে যে তথ্য আছে, আসুন সেটা একটু খুঁটিয়ে দেখি, বোঝার চেষ্টা করি এর পেছনের প্রযুক্তিটা কি, ইতিহাসটাই বা কেমন, আর এর আসল গুরুত্ব কোথায়। চলুন শুরু করা যাক। এর গল্পটা শুরু হচ্ছে সেই 1960 সালে, তাই না? যখন সোভিয়েত ইউনিয়ন আমেরিকার একটা U2 স্পাই প্লেন গুলি করে নামিয়ে ফেলে। ঠিক, আমেরিকার জন্য ওটা একটা বিরাট ধাক্কা ছিল। ওরা বুঝতে পারলো যে তাদের তখনকার বিমান, ধরুন B-52 বোমারু, ওগুলো আর সোভিয়েত এয়ার ডিফেন্স ভেদ করতে পারবে না। তখনই আসলে দরকার পড়ল এমন কিছুর যা প্রায় অদৃশ্য থাকবে। আর সেই ভাবনা থেকেই শুরু হলো অ্যাডভান্সড টেকনোলজি বোমারু বা ATB প্রোগ্রাম, যার ফাইনাল প্রোডাক্ট হলো এই B2 স্পিরিট। উদ্দেশ্য একটাই, গোপনে হামলা করে নিরাপদে ফিরে আসা। একদম। আর এই অদৃশ্য থাকার ব্যাপারটা, এর মূল কারণ তো এর ওই অদ্ভুত ডিজাইনটা, তাই না? শুধু ডানা, কোনো লেজ নেই, গতানুগতিক ফিউজেলাজও নেই। হ্যাঁ, ডিজাইনটাই বৈপ্লবিক। দেখুন, বিমানের খাড়া লেজ রাডার সিগন্যালকে খুব সহজে রিফ্লেক্ট করে দেয়। আচ্ছা। সেটাই শত্রুকে বিমানের অবস্থান জানিয়ে দেয়। B2-তে ওটা বাদ দেওয়া হয়েছে। আর এর যে মসৃণ বাঁকানো শরীর আর খাঁচ কাটা ধারগুলো, ওগুলো রাডার সিগন্যালকে বিভিন্ন দিকে ছিটকে দেয়, উৎসের দিকে ফেরত পাঠায় না। শুধু ডিজাইন নয়, শুনলাম এর গায়ে নাকি একটা বিশেষ কোটিংও ব্যবহার করা হয়। হ্যাঁ, ওটাই আসল জাদু আর কি। এটাকে বলে রাডার শোষক পদার্থ বা র্যাম। এই গোপন কোটিংটা প্রায় ৯৯% রাডার তরঙ্গ শুষেই নেয়। ৯৯%? হ্যাঁ, ফলে ওই ফুটবল মাঠ সাইজের বিমানটার রাডার ক্রস সেকশন বা RCS হয়ে যায় মাত্র 0.0001 বর্গমিটার। সত্যি একটা পোকা বা মাছির সমান। যেখানে একটা B-52 নাকি একটা বাড়ির সমান দেখায় রাডারে। ঠিক তাই। এই ডিজাইন আর এই কোটিং, এই দুটো মিলেই হলো স্টেলথ প্রযুক্তি। আচ্ছা, একটা ছোট্ট বিরতি নিচ্ছি এখানে। যদি আমাদের এই আলোচনা ভালো লাগে, তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করলে আমরা উৎসাহিত হব। বেশ, তো রাডারকে তো ফাঁকি দেওয়া গেল, কিন্তু বিমানের ইঞ্জিন তো প্রচুর গরম হয়। হিট সিকিং মিসাইল থেকে কিভাবে বাঁচবে? সেটারও ব্যবস্থা আছে। B2-এর যে 4টা ইঞ্জিন, সেগুলো ডানার ভেতরে এমনভাবে লুকানো যে গরম বাতাসটা সরাসরি বাইরে আসে না। ও আচ্ছা। ওটা প্রথমে ঠান্ডা বাতাসের সাথে মেশে, তারপর ওই মিশ্রিত অপেক্ষাকৃত ঠান্ডা বাতাসটা বিমানের পিঠের উপর দিয়ে বেরোয়। ফলে এর হিট সিগনেচার অনেক কমে যায়। ইন্টারেস্টিং। আর এটা তো অনেক উঁচুতেও ওড়ে, প্রায় 50,000 ফিট। হ্যাঁ, প্রায় 50,000 ফিট উচ্চতায় ওড়ে। এত উঁচুতে থাকার কারণেও ইনফ্রারেড সিস্টেমে ধরা পড়া কঠিন। আর বাতাসের বাধাও কম, ফলে জ্বালানিও বাঁচে। একবার ফুল ট্যাঙ্কে প্রায় 11,000 কিলোমিটার উঠতে পারে। দারুণ। আচ্ছা, শত্রুর রাডারকে বোকা বানানোর জন্য আর কিছু আছে? কোনো ইলেকট্রনিক সিস্টেম? অবশ্যই আছে। এর ইলেকট্রনিক কাউন্টার মেজার্স বা ECM সিস্টেমটা খুব উন্নত। এটা শত্রুর রাডার সিগন্যালকে ধরে ফেলে, তার ফ্রিকোয়েন্সি বুঝে নেয়। তারপর পাল্টা এমন একটা জ্যামিং বা নকল সিগন্যাল পাঠায়, যাতে রাডার অপারেটরদের স্ক্রিনে হয় বিমানের ভুল পজিশন দেখা যায়, নয়তো অনেকগুলো ভুতুড়ের টার্গেট তৈরি হয়, কিংবা বিমানটা দেখাই যায় না। বাহ! আর সবচেয়ে চালাকির বিষয় হলো, এটা শুধু সেই রাডারকেই টার্গেট করে জ্যাম করে যে রাডারটা ওকে ধরতে পেরেছে, যাতে অন্য রাডারগুলো টেরও না পায় যে কিছু একটা গন্ডগোল হচ্ছে। খুবই সফিস্টিকেটেড ব্যাপার। আচ্ছা, এর শরীরটা কি দিয়ে তৈরি শাম? নিশ্চয়ই সাধারণ অ্যালুমিনিয়াম নয়। না, এর বেশিরভাগটাই তৈরি কার্বন গ্রাফাইট কম্পোজিট দিয়ে। এটা যেমন হালকা, তেমনি অসম্ভব মজবুত। আর এই উপাদানটাও কিন্তু রাডার তরঙ্গ শোষণ করতে সাহায্য করে। তার স্টেলথ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। হ্যাঁ, আর এই হালকা কিন্তু মজবুত কাঠামোর জন্যই এটা প্রায় 18,000 কেজি পেলোড অস্ত্রশস্ত্র বইতে পারে। 18,000 কেজি? কি ধরনের অস্ত্র? অনেক কিছুই। ধরুন 80টার মতো 500 পাউন্ডের GPS গাইডেড বোমা, JDM, যেগুলো স্যাটেলাইটের সাহায্যে একদম নিখুঁত লক্ষ্যে আঘাত করতে পারে। আবার দরকার পড়লে 16টা পর্যন্ত নিউক্লিয়ার বোমাও নিতে পারে। এর রেঞ্জ এতটাই যে আমেরিকা থেকে উড়ে গিয়ে রাশিয়াতে হামলা করে ফিরে আসতে পারে।
ভাবা যায়। আর আকাশে রিফুয়েল করলে তো পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারে। হ্যাঁ, যে কোনো জায়গায়। এর ব্যবহারের উদাহরণ তো আমরা দেখেছি। আফগানিস্তান যুদ্ধের সময় নাকি আমেরিকা থেকে উড়ে একটানা ৪৫ ঘন্টা আকাশে ছিল। একদম ৪৫ ঘন্টা উড়ে গিয়ে আফগানিস্তানে বোমাবর্ষণ করে আবার ফিরে আসে। কোনো রাডার ধরতেই পারেনি। শুধু আফগানিস্তান না, সার্বিয়া, ইরাক, লিবিয়া সব জায়গাতেই এটা ব্যবহার হয়েছে। আর প্রতিবারই সফলভাবে। হ্যাঁ, শত্রুর এয়ার ডিফেন্সকে প্রায় অকেজো করে দিয়ে। এটা যে কোনো আবহাওয়ায়, দিন হোক বা রাত, উঠতে পারে। এমনকি জিপিএস জ্যাম করে দিলেও নাকি তারা দেখে পথ চিনতে পারে। কিন্তু এত দারুণ একটা জিনিসের নিশ্চয়ই কোনো দুর্বলতাও আছে, বা কোনো চ্যালেঞ্জ আছে তো। এর যে উড়ন্ত ডানার ডিজাইন, ওটা স্টেলথ হতে সাহায্য করলেও বিমানটাকে কিন্তু খুব আনস্টেবল করে তোলে। মানে এটা স্বাভাবিকভাবে উড়তে পারে না। তাহলে উড়ে কিভাবে? ওড়ানোর পুরো ব্যাপারটা সামলায় একটা অত্যন্ত জটিল কম্পিউটার সিস্টেম, ফ্লাইট কন্ট্রোল কম্পিউটার। এটা সেকেন্ডে বহুবার বিমানের কন্ট্রোল সারফেসগুলোকে একটু একটু করে অ্যাডজাস্ট করে প্লেনটাকে স্টেবল রাখে। পাইলট আসলে কম্পিউটারকে নির্দেশ দেন, প্লেনটা কম্পিউটারই চালায়। তার মানে পাইলটের কাজটা অন্য রকম। অনেকটাই। আর এর দাম আর রক্ষণাবেক্ষণ, সেটা তো মনে হয় একটা বিরাট চ্যালেঞ্জ। সেটাই, মানে এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মোট তো মাত্র ২১টা বানানো হয়েছে, এক একটা দাম পড়েছে প্রায় $2 বিলিয়ন। 2 বিলিয়ন? হ্যাঁ, আর এর মেনটেনেন্স সে তো আরেক কাহিনী। ওই যে রাডার শোষক কোটিং, ওটা খুব সেন্সিটিভ। প্রত্যেকটা ফ্লাইটের পর একে স্পেশাল হ্যাঙ্গারে নিয়ে গিয়ে পুরো শরীর পরীক্ষা করতে হয়, ধুতে হয়, দরকার পড়লে কোটিং আবার ঠিক করতে হয়। সামান্য একটা আঁচড় লাগলেও এর স্টেলথ ক্ষমতা কমে যেতে পারে। তার মানে এর এই যে প্রায় অদৃশ্য থাকার ক্ষমতা, এর পেছনে আছে ওই অভিনব ডিজাইন, বিশেষ কোটিং, তাপ কমানোর কৌশল আর খুব উন্নত ইলেকট্রনিক সিস্টেম, সব মিলিয়ে একটা প্যাকেজ। ঠিক তাই, একটা অসাধারণ প্রযুক্তিগত সমন্বয়। কিন্তু এই বিপুল খরচ আর জটিল রক্ষণাবেক্ষণ, এটা একে সত্যি খুব বিরল আর দামি একটা সম্পদে পরিণত করেছে। একদম। আর এখানেই একটা প্রশ্ন ওঠে, তাই না? একদিকে এত খরচ, অন্যদিকে আবার অ্যান্টি স্টেলথ টেকনোলজিও তো দিন দিন উন্নত হচ্ছে। হচ্ছে তো বটেই। তো এই অবস্থায় দাঁড়িয়ে ভবিষ্যতে এই ধরনের এত দামি মানবচালিত বোমারু বিমানের ভূমিকাটা ঠিকই হবে? অথবা ধরুন, এই যে কোটিং টেকনোলজি, এটা কি মহাকাশযান বা অন্য কোনো ডিফেন্স টেকনোলজিতে নতুন কোনো দরজা খুলে দেবে? এটা সত্যিই ভাবনার বিষয়। হ্যাঁ, ভাবার মতো।